আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে রয়েছে আমি সেলিনা আখতার। মূল সংবাদে যাবার আগে শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনাম। ইংল্যান্ডের করোনা ভাইরাসের বিধিনিষেধ আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টারা। করোনায় যুক্তরাজ্যে আজও 1035 জন প্রাণ হারিয়েছেন। ভ্যাকসিন নিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ এবং ডিউক অব এডিনবারা। এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বোয়িংয়ের একটি উড়োজাহাজ 62 আরোহী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পর সাগরে বিধ্বস্ত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। ভাইরাস সংক্রমণ ঠেকাতে 2020 সালের মার্চ মাসে যেভাবে লকডাউন দেওয়া হয়েছিল, ঠিক একইভাবে ইংল্যান্ডকে আবারও কঠোর লকডাউনের ব্যবস্থা করা গেলে চলমান ব্যাপক সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে পরামর্শ দিয়েছেন সরকারকে বৈজ্ঞানিক উপদেষ্টারা। এ ব্যাপারে অধ্যাপক রবার্ট ওয়েস্ট বলেন, বর্তমানে যে বিধিনিষেধ কার্যকর রয়েছে তাতে ভাইরাসের ব্যাপক সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অন্যদিকে অধ্যাপক সুসান মিচি বলেন, নতুন করোনা ভ্যারিয়েন্টের তুলনায় বর্তমানে আরোপিত বিধিনিষেধ অকার্যকর। তবে সরকার বলেছে ভাইরাসের বিস্তার রোধে দ্রুতই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জনগণকে অবশ্যই ঘরে থাকতে হবে। শুধুমাত্র জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া যাবে এবং স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড জুড়ে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের স্বাস্থ্য মনোবিজ্ঞানের অধ্যাপক বিবিসিকে বলেন, প্রথম লকডাউনের তুলনায় বর্তমানে আরও অনেক শিশু স্কুলে যাচ্ছে। এতে করে স্কুল কমিউনিটিতে সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। They probably aren't. March was able to get the R value down below 1 to about 0.6. But the new variant of the virus is more infectious than that. So even if we were to have restrictions similar to what we had in March, then I suspect we probably wouldn't be making much headway against the virus. এদিকে রানী দ্বিতীয় এলিজাবেথ এবং ডিউক অব এডিনবারা করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার উইন্ডসর ক্যাসেলে এই টিকা নেন তারা। স্কাই নিউজের রাজকীয় সংবাদদাতা রায়ানন মিলস বলেছেন, এই ধরনের সংবাদ জনসম্মুখে প্রকাশ করা খুবই অস্বাভাবিক। তিনি বলেন, রানীর ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে এই সংবাদ প্রকাশ করা হয়েছে। এদিকে রাজকীয় সূত্র নিশ্চিত করেছে, উইন্ডসর ক্যাসেলের রাজকীয় পরিবারের একজন ডাক্তার এই ভ্যাকসিন প্রয়োগ করেছেন। 1972 সালের 8 জানুয়ারি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ 9 মাস কারাভোগের পর মুক্তি লাভ করে পাকিস্তান থেকে লন্ডনে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর দিল্লি হয়ে ঢাকা ফেরেন বঙ্গবন্ধু। তার এই ঐতিহাসিক লন্ডন সফর স্মরণে বাংলাদেশ হাই কমিশন লন্ডন কর্তৃক এক স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী, হাউস অব লর্ডের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সাংবাদিক সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিমের সভাপতিত্বে বঙ্গবন্ধু ও ব্রিটেন অ্যান্ড দ্য হিস্টোরিক 8 জানুয়ারি শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার, লর্ড তারিক আহমেদ, কনজারভেটিভ পার্টির ভাইস চেয়ারম্যান নিকি এইকেন, ছায়ামন্ত্রী লিসা ন্যান্ডি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। On this momentous occasion, I pay my deepest homage to the architect of our independence, then the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, without whom Bangladesh could not have emerged as an independent and sovereign state in the world map in 1971. This is their unconditional love. They have never failed their leader, Bangabandhu, in believing in his dream for an independent Bangladesh. Of our Prime Minister, Boris Johnson, our best wishes, and it's great to see my good friend, Foreign Minister Momin, joining us today. The best wishes of the Prime Minister, the Foreign Secretary, Dominic Raab, and indeed the whole of Her Majesty's government on this incredible occasion that brings us together. And congratulating the people of Bangladesh, but also the British Bangladeshi community here in the United Kingdom on the birth centenary of
Bangabandhu, Sheikh Mujibur Rahman. Occasion and to pay tribute to this great statesman who spent 14 years in prison whilst fighting the civil, political and cultural rights in Bangladesh, leading to Bangladesh independence in 1971. Today we celebrate his historic maiden visit to London as the president of the newly independent Bangladesh. And it's কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন বা সিআইপি হিসেবে বাংলাদেশ সরকারের জাতীয় পদকে ভূষিত হয়েছেন স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান সিমার্ক গ্রুপের অন্যতম পরিচালক ও স্বত্বাধিকারী কামাল আহমেদ এবং বিলাল আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের গ্রেটার ম্যানচেস্টার ইনচার্জ দিলওয়ার হোসেন শিবলি। বাংলাদেশের রফতানি বাণিজ্যে অগ্রণী ভূমিকা এবং দেশের জন্য মূল্যবান অর্থনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান সিমার্ক গ্রুপের অন্যতম পরিচালক ও স্বত্বাধিকারী কামাল আহমেদ ও বিলাল আহমেদ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন সিআইপি পদকে ভূষিত হয়েছেন গত 6 জানুয়ারি। ইতিপূর্বেও সিমার্ক বিডি লিমিটেড সরকারের নিকট থেকে রফতানি কার্যক্রমের জন্য স্বর্ণপদক সহ একাধিক পুরস্কার লাভ করে, জানান সিমার্ক গ্রুপের পরিচালক কামাল আহমেদ। আমাদের honorable Prime Minister বাংলাদেশ কাছ থেকে আমরা নিচ্ছি। Almost every year we receive this award, and because of our highest export from Bangladesh, and which brings a lot of remittance into Bangladesh. We have also achieved the Queen's Export Award back in 1997 for highest export from England to rest of Europe. That was back in 1997, and we received many award accolades. This is one of the important ones. Another one was the Business in Europe Award we also received back in 1998. সিআইপি অ্যাওয়ার্ড প্রাপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিমার্কের চেয়ারম্যান ইকবাল আহমেদ ও পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরিচালক বেলাল আহমেদ জানান, I would like to thank the Bangladesh government for this esteemed award. I would also like to thank our chairman Iqbal Ahmed OBE, whom has always guided us in all areas of our businesses as well as other areas. This award gives me great motivation to work harder, and I would like to thank all our associates, colleagues, staffs, suppliers, and the community who has played a great role in achieving this সিমার্ক গ্রুপ success. 2001 সনে বাংলাদেশে বাণিজ্যিকভাবে উৎপাদন ও রপ্তানি শুরু করে অদ্যাবধি সুনামের সাথে পৃথিবীর বিভিন্ন দেশে হিমায়িত চিংড়ি, মৎস্য ও খাদ্যপণ্য রপ্তানি করে আসছে। IPCO is serving the mainstream under IPCO brand for a number of years, and also the ethnic market as well as the Europe market with all the Bangladeshi products. এই ক্রান্তিকালে ঘরে থেকেও প্রযুক্তির মাধ্যমে সিমার্কের সেবা প্রদানের কথা জানান তিনি। But recently the pandemic has hampered services, but with the great support of our staffs, great teamwork, and our community, and I got to say our customers, who are like, some of them are like our family members, has supported us, and with the retail market we sustain the services, and we'll even looking forward to give more better service. সিমার্কের পরিচালক ভ্রাতৃদ্বয়ের সিআইপি কার্ড প্রাপ্তিতে আনন্দিত প্রতিষ্ঠানে কর্মরত সবাই। বাংলাদেশের শিল্প উন্নয়ন এবং রপ্তানি বাণিজ্যে এ ধরনের জাতীয় অ্যাওয়ার্ড প্রবাসী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের অনুপ্রেরণা যোগাবে এবং বহির্বিশ্বে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা বাড়াবে এর প্রত্যাশা সকলের। দিলওয়ার হোসেন শিবলি, এনটিভি ইউরোপ, গ্রেটার ম্যানচেস্টার। যুক্তরাজ্যে করোনার কঠোর বিধিনিষেধ আরোপ সত্ত্বেও কমছে না আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত 24 ঘণ্টায় মরণঘাতী এই ভাইরাসে মৃত্যুবরণ করেছেন আরও 1035 জন। গতকাল শুক্রবার মারা গেছেন 1325 জন, যা করোনা মহামারী শুরুর পর থেকে সর্বোচ্চ। বৃহস্পতিবার 1162 জন। মোট মৃতের সংখ্যা 80,868 জন। মৃত্যুর এই পরিসংখ্যান আজ সকাল 9টা পর্যন্ত হাসপাতাল ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে। অন্যদিকে সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 59,937 জন। গতকাল শুক্রবার ছিল 68,053 জন, বৃহস্পতিবার ছিল 52,818 জন, বুধবার আক্রান্ত হয়েছিলেন 62,322 জন। আজ সকাল 9টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 30,17,409 জন।
এছাড়া গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন 24,277 জন। এদিকে দক্ষিণ লন্ডনে একটি লকডাউন বিরোধী বিক্ষোভ চলাকালীন 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ক্লাফাম কমন এলাকায় আগত কিছু মাস্কবিহীন বিক্ষোভকারীর সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীদের কেউ কেউ আপনার স্বাধীনতা ফিরিয়ে আনুন বলে স্লোগান দিতে থাকে। মেট পুলিশ জানিয়েছে বিক্ষোভের উদ্দেশ্যে জড়ো হওয়া আরোপিত করোনা বিধিনিষেধ সমর্থন করে না। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বোয়িংয়ের একটি উড়োজাহাজ ৬২ আরোহী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পর কাছের একটি সাগরে বিধ্বস্ত হয়েছে। শনিবার রাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রী বুদি কারিয়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ওই ফ্লাইটে ১২ ক্রু সহ ৬২ আরোহী ছিলেন। ডেটিক.কম পরিবহন মন্ত্রীর বরাত দিয়ে বলছে, উড়োজাহাজটি বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে লাকি দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়েছে। বিমানটি জাকার্তার সুকর্ণহাট্টা বিমানবন্দর থেকে ছেড়ে গিয়েছিল। এটি পশ্চিম কালিমান্তান প্রদেশের রাজধানী পন্টিয়ানাকের দিকে যাচ্ছিল। স্থানীয় সংবাদ মাধ্যম সিন্দো নিউজের বরাত দিয়ে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, এর আগে দুটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হওয়া বোয়িং 737 ম্যাক্স সিরিজের উড়োজাহাজ ছিল না এটি। নিখোঁজ উড়োজাহাজটি ২৭ বছরের পুরনো বোয়িং 737 থেকে 500 সিরিজের। ইউরোপের অন্যান্য দেশের চেয়ে স্পেনে তুষারপাত খুব কমই হয়ে থাকে। দেশটির বিভিন্ন প্রদেশে তুষারপাতের কারণে মাঝে মধ্যে চলাচল বিঘ্নিত হলে মাদ্রিদে তা পরিলক্ষিত হয়েছিল প্রায় এক যুগ আগে। আমাদের স্পেন ব্যুরো প্রধান সেলিম আলম জানান, মাদ্রিদের তাপমাত্রা আজ সকালে -2 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল ৭ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা লিওনে -35.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ভেগাদে লিওদের্সে আজ ৮ জানুয়ারি -35 ডিগ্রি সেলসিয়াস, যা স্পেনের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানা গেছে। আজ মাদ্রিদে ৪৭ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি স্কুল কলেজ খোলার কথা থাকলেও কমিউনিদাদ মাদ্রিদে ১২ জানুয়ারি পর্যন্ত ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। মাদ্রিদে মেট্রো রেল ছাড়া যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। গত শুক্রবার সকাল থেকে হালকা তুষারপাত এবং বিকালের দিকে ভারী তুষারপাত শুরু হলে সন্ধ্যার পরে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ সকাল থেকেই বার, রেস্টুরেন্টে, সুপারমার্কেট সহ বিভিন্ন দোকানপাট বন্ধ রয়েছে। বারাখাস এয়ারপোর্ট হতে সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। রাস্তা পরিষ্কারে নিয়োজিত কর্মীরা যান চলাচল স্বাভাবিককরণে কাজ করে যাচ্ছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৯ জানুয়ারি রোববার পর্যন্ত ভারী তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকলকে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করারও নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। সম্ভাব্য সহিংসতার উস্কানির আশঙ্কায় মাইক্রো ব্লগিং সাইট টুইটার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায়। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটালে গত বুধবার সংঘাত ও নৈরাজ্য সৃষ্টিকারীদের দেশপ্রেমিক আখ্যা দিয়ে টুইট করার পর ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য লক করে দেওয়া হয়। এর আগে সংঘর্ষের ঘটনার পরই ট্রাম্পের করা ৩টি টুইট নীতিমালা ভঙ্গ করার অভিযোগ এনে মুছে দেয় টুইটার কর্তৃপক্ষ। পরে ১২ ঘণ্টা পর অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। তখনই অবশ্য অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করা হতে পারে বলে টুইটারের পক্ষ থেকে সতর্কতা দেওয়া হয়। এবার ট্রাম্পের অ্যাকাউন্ট চিরতরে বন্ধের সিদ্ধান্ত নিল টুইটার কর্তৃপক্ষ। টুইটার কোম্পানি এক টুইটে বলেছে, ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে দেওয়া সাম্প্রতিক পোস্টগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার পর অ্যাকাউন্টটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। আবারও সহিংসতায় উস্কানি দেওয়ার আশঙ্কায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওই টুইটে উল্লেখ করা হয়েছে। একটি ব্লগ পোস্ট প্রকাশ করে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করার কারণ বিস্তারিত ব্যাখ্যা করেছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির পার্লামেন্ট ভবন ক্যাপিটালে গত বুধবার ট্রাম্প সমর্থকেরা হামলা চালায়। পরে টুইটারে পোস্ট করা ভিডিও বক্তব্যে ওই হামলার নিন্দা এবং একই সঙ্গে সমর্থকদের প্রশংসা করেন ট্রাম্প।
দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। 1948 সালে প্রতিষ্ঠার পর থেকে 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান সহ 71 মহান মুক্তিযুদ্ধের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের বিনির্মাণ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম হিসেবে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় উপমহাদেশের সর্ববৃহৎ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সভার আয়োজন করে সিলেটের ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ। আমাদের সহকর্মী শিপন আহমেদ জানান, নানা উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে খণ্ড খণ্ড মিছিল সহকারে উপজেলার 8টি ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন তাজপুরে অনুষ্ঠিত ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের কর্মসূচিতে। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে শনিবার বিকালে প্রায় 2 সহস্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে বিশাল মিছিল সিলেট ঢাকা মহাসড়ক সহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে তাজপুর বাজার এলাকায় অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদাল মিয়া, ছাত্রলীগ নেতা জুবায়ের আমিনের সভাপতিত্বে ও নবিদ আলী সেলিমের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, বিদ্যার সঙ্গে বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এসবের সংমিশ্রণে বাংলাদেশ ছাত্রলীগ পদার্পণ করেছে পথ চলার 73 বছরে। কাজ করে যাচ্ছে জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর জীবন ও যৌবনের শুদ্ধ সংগঠন সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা হিসেবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন মস্তান, ফজলুর রহমান, শেবুল আহমেদ, শানুর আহমেদ, জুবার আহমেদ শাহিন, আব্দুল মালিক, আব্দুল খালিক, নাজমুল হোসেন চৌধুরী মোটুক সহ আরও অনেকে। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 4 হাত ধরে আমরা হাজার হাজার ছাত্রলীগের কর্মীরা ছাত্রলীগের রাজনীতি শুরু করেছিলাম। আবদাল ভাইয়ের নেতৃত্বে আজকে ঐতিহাসিক একটি মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগের নেতৃবৃন্দ আজকে যে প্রমাণ করেছে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ওসমানীনগর উপজেলায় আজকে একটা ইতিহাস সৃষ্টি হয়েছে এবং এটা ঐতিহাসিক মিছিল আজকে হয়েছে। উপজেলা ছাত্রলীগের প্রত্যেক নেতা কর্মীকে আমরা অভিনন্দন জানাই। ওসমানীনগর আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার সমর্থনে পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কেশবপুর ইসলাম বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, জগন্নাথপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীরা গণসংযোগ, উঠান বৈঠক সহ প্রচারণায় ভোট প্রার্থনা করেছেন। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 16 জানুয়ারি জগন্নাথপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পৌরসভার বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার সমর্থনে যুক্তরাজ্যের নিউপোর্ট শহরের বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা শফিক মিয়া ও যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলীর উদ্যোগে তাদের নিজ বাসভবন পৌর শহরের কেশবপুরস্থ ইসলাম বাড়িতে বিপুল সংখ্যক জনসাধারণের অংশগ্রহণে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার রাত 8টায় নির্বাচনী উঠান বৈঠকে মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া তার বক্তব্যে নৌকা প্রতীকে সর্বস্তরের নাগরিকবৃন্দের কাছে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য যুক্তরাজ্য প্রবাসী শফিক মিয়া ও ইব্রাহিম আলীর প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। কেশবপুর এলাকার বিশিষ্ট মুরব্বী সোনাফর আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ রুহেল ও আবু হেনা রনির যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আকমাল হোসেন, সাধারণ সম্পাদক হাজী রিজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পরিকল্পনা মন্ত্রী রাজনৈতিক সচিব আওয়ামী লীগ নেতা হাসনাত হোসেন, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমেদ মুক্তা সহ আরও অনেকে।
নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী সহ ৫ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদি আমি নির্বাচিত হই তবে 6 মাসের ভিতরে এই গজবপুরার সাথে দেখবেন না আপনারা, আমি 10% ট্যাক্স কমতি করে নিব আপনাদের কাছ থেকে। প্রতিটি রাস্তায় স্ট্রিট লাইট হবে। আমাদের ভালোবেসে, আমার ফ্যামিলিকে ভালোবেসে, আমার চরিত্রকে ভালোবেসে আপনারা আমাদের ভোট দিবেন। আপনাদের অনুরোধ রাখছি, যদি আপনারা মিজান ভাইকে নৌকাবাতা ভোট দেন, জনতা অনুমন্ডন সাহেব আছেন, আমাদের উন্নয়নের সমস্যা হবে না। গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সমাজ কল্যাণ সংস্থা মিশিগান ইউএসএর উদ্যোগে শীত বস্ত্র বিতরণের বিস্তারিত জানাচ্ছেন আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী। শনিবার সকাল 11টায় ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে ঢাকা দক্ষিণ ইউনিয়নের 9টি ওয়ার্ডের প্রায় 760 জন মানুষকে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। 9টি ওয়ার্ডের মনোনীত প্রতিনিধি এ সময় উপস্থিত থেকে নিজ নিজ ওয়ার্ডের উপহার শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য বুঝে নেন। ঢাকা দক্ষিণ সমাজ কল্যাণ সংস্থা মিশিগান ইউএসএর বাংলাদেশ প্রতিনিধি কাউসার রাজা রতনের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল আমিন। এ সময় ভার্চুয়ালি অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার সভাপতি মামুনুদ্দিন শামসু, সিনিয়র সহ সভাপতি আমিনুর রেজা মারুফ, সাধারণ সম্পাদক মিসবাউদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রেজা সুহেল, দপ্তর সম্পাদক সরোয়ার হোসেন, প্রচার সম্পাদক এমাদউদ্দিন। আমি আমার পক্ষ থেকে, আমাদের এলাকার পক্ষ থেকে, আমার ঢাকা দক্ষিণ সমাজ কল্যাণ সংস্থা মিশিগানের সম্মানিত সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ওনারা সুদূর মিশিগানে বসেও যে আমাদের এলাকার জনগণের এই দুঃখ দুর্দশায় ওনারা এগিয়ে এসেছেন। ঢাকা দক্ষিণ সমাজ কল্যাণ সংস্থা ইউএসএ মিশিগানের সবার পক্ষে আমি ধন্যবাদ জানাইলাম। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র শিক্ষক বিকাশ চন্দ্র দেব, ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা মিশিগানের বাংলাদেশ প্রতিনিধি জাভেদ মাহমুদ, মনসুর আহমদ, তারেক আহমদ খন্দকার, সালিম সিদ্দিকী রনি, নাসির উদ্দিন, স্বপন আহমদ সহ আরও অনেকে। মাহবুবুর রহমান চৌধুরী, এনটিভি ইউরোপ, গোলাপগঞ্জ, সিলেট। দর্শক, সংবাদ শেষ করব, তবে তার আগে আরও একবার জানিয়ে দিচ্ছে আজকের প্রধান শিরোনাম। ইংল্যান্ডের করোনা ভাইরাসের বিধিনিষেধ আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টারা। করোনায় যুক্তরাজ্যে আজও 1035 জন প্রাণ হারিয়েছেন। ভ্যাকসিন নিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ এবং ডিউক অব এডিনবারা। এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বোয়িংয়ের একটি উড়োজাহাজ 62 আরোহী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পর সাগরে বিধ্বস্ত। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।